ওকে, হ্যাঁ, সরি, মানে কোনো একটা কারণে টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, পরবর্তীতে আসলে ওকে, সরি, আসলে আমাদের এখন একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, এই কারণে বারবার আমাকে বের করে দিচ্ছিল। তো এবার সব কিছু ঠিকঠাক হবে, সমস্যা নেই। ব্লুটুথ আসলে আমি পার করি না বা অন্য কিছু দিয়ে পার করি না, যে হোয়াটসঅ্যাপে নিলে সুবিধা হচ্ছে আপনাদের কাছে আবারও তো পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপেই শেয়ার করি, এই কারণে পরবর্তীতে আমার জন্য সহজ হয়। ওকে, তাহলে আমরা ভার্বের একবারে শুরু থেকে আসি। দেখেন, ফার্স্ট হচ্ছে কোনো একটা বাক্যে আমার অবশ্যই একটা কি থাকবে, আর সাধারণত ভার্ব থাকে। আর একটা ভার্ব থাকলে সেটা আমার কি হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। কোনো ভার্বের শেষে যদি আমরা এস বা ইএস যুক্ত যদি কোনো ভার্ব পাই, তাহলে সেটা আমার প্রিন্সিপাল ভার্ব অথবা কি বলেন তো মেইন ভার্ব। যেমন দেখেন, সালাম গোস টু কি বলেন তো মার্কেট, সালাম গোস টু মার্কেট। তাহলে এই যে এস বা ইএস যুক্ত আছে, এটা আমার জন্য কি বলেন তো মেইন ভার্ব। হি রাইটস এ কি বলেন তো লেটার, এটা আমার জন্য কি বলেন তো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এটা আমার জন্য কি বলেন তো প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। ওকে, এরপরে আমরা আসবো দেখেন যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, তাই না, অক্সিলিয়ারি ভার্ব বলে আর কি। আহ, কিছু কিছু উচ্চারণ আমার সমস্যা আছে, আমি যেহেতু ইংলিশ মিডিয়ামের ছাত্র না বা ইংরেজি পড়ে আসি নাই, মানে অনার্স লাইফে আমার ইংরেজি ব্যাকগ্রাউন্ড না, এগুলো আপনারা একটু আর কি সেভাবে দেখবেন। আচ্ছা, সবাই আসার জন্য আমরা আর একটু অপেক্ষা করি, সবাই আসার জন্য। ওকে, আগেরটা আমার কি ছিল দেখেন তো, আগেরটা ছিল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন ধরেন একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপালকে সাহায্য করার জন্য কি থাকে বলেন তো, বেশ কিছু সহকারে কি থাকে, অধ্যাপক থাকে, তাই না, বা আরো বিভিন্ন হেল্পিং হ্যান্ড থাকে। তো এই হেল্পিং হ্যান্ড গুলাকে আমরা কি বলি, অক্সিলারি ভার্ব বলি বা হেল্পিং ভার্ব বলি। তো কয়েকটা আছে দেখেন, কয়েক ধরনের আমাদের অক্সিলিয়ারি ভার্ব হয়ে থাকে। সেই ভার্বগুলো এবং প্রত্যেকটার উদাহরণ দিয়েছি। ফার্স্ট হচ্ছে আমাদের দেখেন বি ভার্ব। এখান থেকে আপনি কিন্তু সবগুলা ভার্ব জেনে যাবেন যে নিচে কোনটা আমার বি ভার্ব বলেন তো, অ্যাম, ইজ, আর ওয়াজ, আর এগুলাকে আমরা কি বলে থাকি, বি ভার্ব বলে থাকি। হ্যাভ ভার্ব হচ্ছে আমার তিনটা, হ্যাভ, হ্যাজ অথবা কি বলেন তো হ্যাড। আমি যদি কোথাও বলি হ্যাভ ভার্ব, তাহলে ওইটা আমার হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে, আবার কি হইতে পারে বলেন তো, হ্যাড হইতে পারে। ডু ভার্ব হচ্ছে আমার জন্য তিনটা, ডু, ডিজ এবং কি বলেন তো ডিড। ডু, ডিজ এবং ডিড হচ্ছে আমার জন্য ডু ভার্ব। তারপরে মোডাল ভার্বগুলো আমরা জানি, মোডাল ভার্ব হচ্ছে আমার জন্য কি কি বলেন তো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু এবং অট টু। প্রত্যেকটা আমার জন্য কি বলেন তো অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মেইনলি অক্সিলিয়ারি ভার্বকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং আরেকটা কি বলেন তো আমাদের মোডাল ভার্ব। এই চারটা মিলে আমার অক্সিলিয়ারি ভার্ব। এদের কাজ হচ্ছে মেইন ভার্বকে কি করা, সাহায্য করা। মেইন ভার্বকে কি করা বলেন তো, সাহায্য করা। যেমন এই বাক্যে দেখেন, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ কি বলেন তো লেটার। এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে আমার জন্য রাইটিং, একে সাহায্য করার জন্য আমার টেন্সের প্রয়োজনে কি আসছে বলেন তো, ইজ আসছে। তাহলে ইজ হচ্ছে আমার জন্য এই বাক্যে সাহায্যকারী ভার্ব, রাইটিং হচ্ছে আমার জন্য কি বলেন তো মেইন ভার্ব। পরের বাক্যে দেখেন যে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশড হচ্ছে আমার জন্য মেইন ভার্ব, একে সাহায্য করার জন্য কি আছে, হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্ব একটা কি ভার্ব বলেন তো, অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। পরের বাক্যে দেখেন, শি ক্যান সুইম, সুইমটা আমার হচ্ছে মেইন ভার্ব, এটাকে সাহায্য করার জন্য কি আছে বলেন তো আপনার হচ্ছে অক্সিলিয়ারি, সরি, ক্যান কুড হচ্ছে মোডাল ভার্বটা আমাদের আছে। এবং প্রত্যেকটা ভার্বই আমার জন্য কি বলেন তো অক্সিলিয়ারি ভার্ব। তাহলে বাক্যে যদি আমরা এখন এখান থেকে বুঝলাম যে বাক্যে যদি শুধু আমার একটা ভার্ব থাকে,
তাহলে সেটা আমার প্রিন্সিপাল ভার্ব। একের অধিক ভার্ব থাকলে একটা হবে আমার জন্য প্রিন্সিপাল ভার্ব, বাকিগুলো আমার জন্য কি বলেন তো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব হিসাবে মেইনলি থেকে যাবে। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 4 প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং কি বলেন তো মোডাল ভার্ব। তাহলে আশা করি এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আসবো দেখেন যে পরীক্ষায় বেশি আসে, অনেক বেশি আসে নিচের কোনটি ট্রানজিটিভ ভার্ব এবং কোনটি ইনট্রানজিটিভ ভার্ব, কোনটি ট্রানজিটিভ এবং কোনটি ইনট্রানজিটিভ, এটা আমার পরীক্ষার জন্য কি বলেন তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যেই সকল ভার্বে আমরা অবজেক্ট পাবো, ভার্বের পরে কি পাবো, যদি অবজেক্ট পাই তাহলে তাকে আমরা কি বলবো বলেন তো ট্রানজিটিভ ভার্ব বলবো। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট যুক্ত ভার্ব। অবজেক্ট কি থাকবে বলেন তো অবশ্যই থাকবে। যদি অবজেক্ট থাকে ভার্বের পরে, ভার্বের কি বলেন তো পরে যদি আমরা অবজেক্ট পাই তাহলে তাকে কি বলবো ট্রানজিটিভ ভার্ব বলবো। এখন অবজেক্টটা আমরা কিভাবে নির্ণয় করি বলেন তো, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, কি দ্বারা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেই ভার্বটা আমার কি ভার্ব হয়ে যাবে বলেন তো ট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বটা আমার কি হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পেয়ে যাব। কি পাবো বলেন তো অবজেক্ট পেয়ে যাবার। অবজেক্ট যদি থাকে কোনো একটা ভার্বের পরে সেটা হবে আমার জন্য ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে বলেন তো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন আমাদের উদাহরণ দেয়া আছে হি রাইটস এ কি বলেন তো লেটার, হি রাইটস এ লেটার, এটা ইম্পর্টেন্ট। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা মাথায় রাখবো দেখেন যে হি রাইটস এ লেটার, এখানে ভার্ব কি বলেন তো রাইটস, এটা এস বা ইএস যুক্ত ভার্ব, এটা আমার কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব। এখন এই ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। এটার বাংলাটা যদি আপনি করেন দেখেন যে সে কি করে চিঠি লেখে। এখন দেখেন আপনি প্রশ্ন করতেছেন ভার্বকে, ভার্ব কি বলেন তো ভার্ব হচ্ছে লেখা। এই ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, করে যদি ভার্বের পরে উত্তর পাই সেটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট থাকলে কি বলেন তো ট্রানজিটিভ ভার্ব। তাহলে হি রাইটস এ লেটার, ভার্ব হচ্ছে লেখে, তাহলে এখন লেখেকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, সে কি লেখে। আমি প্রশ্ন করছি দেখেন যে সে কি লেখে, উত্তরটা হচ্ছে কি বলেন তো চিঠি। কি লেখে চিঠি লেখে। তাহলে এই যে প্রশ্ন করছি ভার্বকে আমি কি লেখে দ্বারা এবং উত্তরটা পেয়ে গেছি এই ভার্বে, কি বলেন তো উত্তরটা এখানে পেয়ে গেছি। তাহলে এই বাক্যে এইটা হচ্ছে আমার জন্য ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে উত্তর পাইছি যেটা সেটা আমার জন্য কি বলেন তো অবজেক্ট। যেহেতু আমি এইখানে কি করছি অবজেক্ট পাইছি, তার মানে এই রাইটসটা আমার জন্য এখানে কি ভার্ব বলেন তো ট্রানজিটিভ ভার্ব। এখানে কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব। আপনাদের ট্রানজিটিভ ভার্বটা বুঝা গেছে কিনা এবার একটু আমাকে বলবেন। আপনি ট্রানজিটিভ বুঝলে ইনট্রানজিটিভ বুঝবেন। এটা অনেকবার আমাদের পরীক্ষায় আসছে। একটা বাক্য দিবে, আপনাকে বাক্য দিবে পরীক্ষায় কিভাবে আসবে দেখেন এই সেন্টেন্স দিবে, রাইট এর নিচে দাগ দিবে, দিয়ে বলবে এটা কোন ধরনের ভার্ব। আপনার অপশনে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর অন্যান্য যেগুলো ভার্ব আছে সেগুলো আপনাকে দিয়ে দিছে। আমার কাজ হচ্ছে ওইটা তো ভার্ব অবশ্যই আমি জানি, এই ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। পরের প্রশ্ন দেখেন শি লাভস হার মাদার, এখানে কাকে ভালোবাসে মাকে ভালোবাসে। তাহলে এই লাভস হচ্ছে আমার জন্য কি বলেন তো ভার্ব, এই ভার্বের নিচে দাগ দেওয়া আছে। আমরা প্রশ্ন করছি দেখেন যে সে তার মাকে ভালোবাসে, সে ভালোবাসে কাকে ভালোবাসে, এই যে কাকে দ্বারা প্রশ্ন করছি, উত্তর হচ্ছে কাকে ভালোবাসে বলেন তো ভালোবাসে হচ্ছে মাকে। কাকে মাকে। তাহলে এই যে কাকে দ্বারা প্রশ্ন করে যখন আমি অ্যান্সার পাচ্ছি এইটা হচ্ছে এই বাক্যের জন্য আমার কি বলেন তো অবজেক্ট। এই যে ভার্বের পরে আমি অবজেক্ট পাইছি এই কারণে এটাকে আমরা কি ভার্ব বলবো বলেন তো ট্রানজিটিভ ভার্ব বলবো। আপনাদের কাছে ট্রানজিটিভ ভার্বটা ক্লিয়ার কিনা? সজীব সরকার, আমি আবারও বলতেছি ভাই পরীক্ষায় ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আসে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের পরে আমার কি থাকবে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর এর বিপরীতটা হচ্ছে ইনট্রানজিটিভ অর্থাৎ অবজেক্ট থাকবে না। এখন অবজেক্টটা আমি কিভাবে চিনবো? পরীক্ষায় প্রশ্ন আসবে সে লাভস আর মাদার, লাভসের নিচে আমার দাগ দেওয়া আছে। তো আমি এখন এইটাই আমার জানি যে কি বলেন তো ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, প্রশ্ন করে যদি এই বাক্যের মধ্যেই সেই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাই তাহলে সেটা হচ্ছে এই বাক্যের জন্য অবজেক্ট। তাহলে প্রশ্ন বলছে দেখেন শি লাভস হার মাদার, প্রশ্নে বলছে শি লাভস হার মাদার, তাহলে লাভস হচ্ছে আমার জন্য ভার্ব। এটা যদি আপনি বাংলা করেন তাহলে কি হচ্ছে দেখেন সে তার মাকে ভালোবাসে। তাহলে কি করে বলেন তো ভালোবাসে। এখন এটাকে প্রশ্ন করব আমরা কি বা কাকে দ্বারা, সে কাকে ভালোবাসে। তাহলে এটা যদি আমি প্রশ্ন করি তাহলে এভাবে হচ্ছে দেখেন যে সে
কাকে ভালোবাসে, তাই না? এই ভার্বকে আমি প্রশ্ন করছি কাকে দ্বারা, দেখেন ভালোবাসাটাকে প্রশ্ন করছি যে সে কাকে ভালোবাসে। এই প্রশ্নের উত্তরটা কি বলেন তো? কাকে ভালোবাসে? মাকে ভালোবাসে। তাহলে এই যে ব্যাগকে আমি প্রশ্ন করে সাথে সাথে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যখন, তখন এইটাই হচ্ছে কিন্তু এই বাক্যের কি বলেন তো অবজেক্ট। আর যখন আমি অবজেক্ট পাচ্ছি, সহজ কথায় কাকে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, এই ভার্বটাকে অটোমেটিক আমি কি বলতেছি তখন? ট্রানজিটিভ ভার্ব বলতেছি। তখন কি বলতেছি বলেন তো? ট্রানজিটিভ ভার্ব বলতেছি। ওকে, এবার একটু আপনারা আমাকে বলবেন ট্রানজিটিভ ভার্বটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, কারণ এটা অনেকবার পরীক্ষায় আসে। আমাদের ক্লাস কিন্তু অনেক বড়, শেষ করতে হবে। ওকে, আমি আশা করি আপনাদের কাছে ট্রানজিটিভ ভার্বটা আমি বুঝাইতে পারছি। তাহলে ট্রানজিটিভের বিপরীতই হচ্ছে আমার কি বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের পরে আমাদের কি থাকবে না? অবজেক্ট থাকবে না। আমি একটা উদাহরণ দেবো আপনাদের, এটা আপনারা পারবেন, সমস্যা নাই। ওকে, যেমন দেখেন বলছে দ্য বেবি ক্রাইস, আপনাকে বলছে দ্য বেবি ক্রাইস, তাহলে এখানে কান্না করছে, তাই না? এবার দেখেন ভার্ব কি? ক্রাইস। আমরা বলছিলাম কে বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, তাই না? আমরা আগে একটু আপনাদের আবারও দেখায় আসি যে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা। ওকে ওকে, দেখেন এই প্রশ্ন বলছে দ্য বেবি ক্রাইস, তাহলে কান্না করছে। আমরা আমাদের কন্ডিশন হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কিন্তু এখানে দেখেন আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করার অপশন নাই। দ্য বেবি ক্রাইস, বাচ্চাটা কান্না করছে। এখানে কি কান্না করছে বা কাকে কান্না করছে দ্বারা প্রশ্ন করলে আপনি কিন্তু উত্তর পাবেন না। উত্তর পাইতেন যে কে কান্না করছে। কে দ্বারা প্রশ্ন করলে তখন আমরা কি পাই? অবজেক্ট পাই না, সেখানে কি পেয়ে যাই বলেন তো? সাবজেক্ট পাই। তাহলে এখানে দি বেবি হচ্ছে আমার জন্য সাবজেক্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। দেখেন এখানে যদি প্রশ্ন করেন কি কান্না করছে বা কাকে কান্না করছে, কোনো উত্তর নাই। কিন্তু যদি কে দ্বারা করতাম তো অন্য কিছু দ্বারা করলে উত্তর পাচ্ছি। যখন আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি না, তখন এই বাক্যে এই ভার্বটা কি হিসাবে আছে বলেন তো? ইনট্রানজিটিভ হিসাবে আছে। দে অ্যারাইভড, দেখেন দে অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম, তারা ক্লাসে পৌঁছাইছে। এখানে কিন্তু আপনি দেখেন কি ক্লাসে পৌঁছাইছে দ্বারা বা কাকে ক্লাসে পৌঁছাইছে দ্বারা উত্তর পাবেন না। পাইতেন যে কারা ক্লাসে পৌঁছাইছে দ্বারা প্রশ্ন করলে পাইতেন, কিন্তু আমার তো কন্ডিশন কি বা কাকে দ্বারা প্রশ্ন করার প্রয়োজন আছে কিনা। যেহেতু এখানে আমাদের কোনো অবজেক্ট নাই, এই কারণে এটা আমার কি বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এরপরে আমার ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আসে। দেখেন নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে আপনার যেই ভার্বের দ্বারা কি হয় না, বাক্যের সমাপ্তি হয় না, সেটা হচ্ছে আমার কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব হচ্ছে এর বিপরীতটা, যে ভার্বের মাধ্যমে কোনো একটা বাক্যের কি বুঝায়? সমাপ্তি বুঝায়, সেটা হচ্ছে আমার কি বলেন তো? ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের দ্বারা সমাপ্তি বুঝায় না, সেটা হচ্ছে আমার কি? নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে দেখেন নন ফাইনাইট ভার্বটা আমাদের পরীক্ষায় বেশি আসে, আর হচ্ছে কি বলেন তো? ফাইনাইট ভার্বটা কম আসে। ফাইনাইট ভার্বটা আমি তারপরেও বলে যাই, সহজ উপায় হচ্ছে যে যে ভার্বের মাধ্যমে কোনো বাক্যের সমাপ্তি ঘটে, এবং আর একটু যদি সহজ করে বলি যে চেনার উপায় হচ্ছে সাবজেক্ট পার্সন বা টেন্স অনুযায়ী যদি পরিবর্তন হয়, যদি ধরেন পরিবর্তন হয়, আমরা আগে ফার্স্টে ফাইনাইটটাই দেখি। দেখেন ফাইনাইটটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া, তাই না? ফাইনাইট ভার্ব হচ্ছে আমার জন্য সমাপিকা ক্রিয়া। যেই ভার্বের মাধ্যমে বাক্যের সমাপ্তি হয়, অথবা নাম্বার পার্সন বা টেন্স কি হয় বলেন তো? চেঞ্জ হয়। নাম্বার বা পার্সন বা টেন্স অনুযায়ী যেই ভার্ব কি হবে? চেঞ্জ হবে। যদি চেঞ্জ হয় তাহলে সেটা আমার জন্য ফাইনাইট ভার্ব। সেটা আমার জন্য কি বলেন তো? ফাইনাইট ভার্ব। যেমন আমি আপনাদের যদি একটু উদাহরণ দেই, যেমন দেখেন আমি আপনাদের উদাহরণ দিই। দেখেন ফাইনাইট ভার্বটা আমি আগে বলি যে আই ইট রাইস, সহজ উদাহরণই দেই, আই ইট রাইস। ওকে, আবার বলছে হি ইটস রাইস। দেখেন দুই বাক্যে আমার ভার্ব হচ্ছে কি বলেন তো? ইট। দুইটা বাক্যে আমার ভার্ব হচ্ছে ইট। এখানে ইট হয়েছে, এখানে কি হয়ে গেছে বলেন তো? ইটস হয়ে গেছে। আমি বলছি যেই সকল ভার্ব হয় নাম্বার অথবা কি বলেন তো পার্সন অথবা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যদি চেঞ্জ হয় তাহলে সেইটা আমার জন্য কি বলেন তো? ফাইনাইট ভার্ব। আর যদি চেঞ্জ না হয়
তাহলে সেটা আমার জন্য কি বলেন তো নন ফাইনাইট ভার্ব। এবার দেখেন এখানে আমার ফার্স্ট পারসন ছিল, পরে কি হয়েছে বলেন তো সেকেন্ড পারসন। তাহলে এই যে পার্সনের চেঞ্জের সাথে সাথে আমার ভার্বটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখানে নতুন করে এস আসছে। তো এইটাই আমি বুঝাইছি যে যেই সকল ভার্ব হয় নাম্বার না হলে পার্সন অথবা টেন্স অনুযায়ী কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাদেরকে আমরা কি বলবো বলেন তো ফাইনাইট ভার্ব বলবো। তাদেরকে আমরা কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। আরো একটা যদি আমি উদাহরণ দিই, দেখেন যেমন ধরেন আপনার কিছু কিছু বাক্য আপনি গু ব্যবহার করবেন, আবার এটাকে কি ব্যবহার করতে পারবেন বলেন তো, গু এর পরিবর্তে পাস্ট টেন্সে আপনি পয়েন্ট ব্যবহার করতেছেন। এই যে ভার্বটার আপনার রূপ কি হয়ে যাচ্ছে, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমার জন্য কি বলেন তো ফাইনাইট ভার্ব। আমি আবারও আপনাদের দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা মনে রাখার সহজ উপায় হচ্ছে যেই সকল ভার্বকে আমরা টেন্স পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ করতে পারবো সেটা আমার জন্য হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি চেঞ্জ না হয় তাহলে সেটা আমার জন্য কি বলেন তো নন ফাইনাইট ভার্ব। চেঞ্জ না হলে সেটা আমার জন্য নন ফাইনাইট ভার্ব। আপনারা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মেইন থিমটা বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে কষ্ট করে কমেন্টসে জানাবেন, যে ফাইনাইট এবং নন ফাইনাইটের মেইন থিমটা বুঝতে পারছেন কিনা। আমাদের ভার্ব থেকে মেইনলি নন ফাইনাইট ভার্বের মধ্যে বেশ কিছু কথাবার্তা আছে যেগুলা পরীক্ষায় এসে থাকে। ওকে, তাহলে আমরা আপনাদের ফাইনাইট এবং নন ফাইনাইটটা বুঝাইতে পারলে পরবর্তী অংশে আসবো। দেখেন যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার আমার হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জিরান্ড, আর একটা কি বলেন তো পার্টিসিপল। তো এই তিনটা থেকে মেইনলি আমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তো ইনফিনিটিভ বলতে বুঝায় যে টু প্লাস ভার্বের যে বেস ফর্ম আর কি, টু প্লাস যদি কোনো ভার্ব হয় তাহলে টু এর পরে আমাদের ভার্বের মেইনলি কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে বা ভার্বের বেস ফর্ম বসে। এটাকে আমরা কি বলি বলেন তো, সাধারণত ইনফিনিটিভ বলি, উইদাউট বেয়ার ইনফিনিটিভ। নিচের দিকে যাচ্ছি আমরা। জিরান্ড হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি নাউনের ক্লাস করে, আর পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কিন্তু এটা কি করে, অ্যাডজেক্টিভের কাজ করে। এগুলা প্রত্যেকটা নিয়ে আমাদের নিচের দিকে আসে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্বের মধ্যে এখন পর্যন্ত ব্যাংকে আপনার 17 বার আসছে এবং বিভিন্ন বিসিএস এ মানে প্রতি বছরই একটা আসে, হয় জিরান্ট না হলে কি বলেন তো পার্টিসিপল। তো এটা মনে রাখার আমাদের অনেক টেকনিক আছে যে আমরা কিভাবে জিরান্ট চিনবো এবং কিভাবে কি চিনবো বলেন তো পার্টিসিপল চিনবো। তো জিরান্ট হচ্ছে আপনি মনে রাখেন, জিরান্ডে আপনার কি আছে দেখেন তো, জিরান্ডে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে এন। আপনি মনে রাখবেন জিরান্ডে কি আছে, এন আছে, এই যে কি আছে এন। এন ফর কি হয় বলেন তো, নাউন হয়। তাহলে যেই ভার্ব আপনি দেখবেন বা যে অংশটা দেখবেন যে আপনার ব্যাককে কি করতেছে, নাউনের কাজ করতেছে, সেটাকে আমরা কি বলবো বলেন তো জিরান্ড বলবো। আর পার্টিসিপলটা হচ্ছে এটা কিসের কাজ করবে বলেন তো, পার্টিসিপল হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে। আমি আবারও বলি, জিরান্ড আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত জিনিস। ভার্ব প্লাস আইএনজিটা আপনার কি হয় বলেন তো, জিরান্ড অথবা পার্টিসিপল হয়। এখন দুইটার ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজটা দুই ধরনের হইতে পারে। যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা জিরান্ড বলবো, আর যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে কি বলবো, পার্টিসিপল বলবো। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন, আচ্ছা আপনি ধরেন এটা সহজে কিভাবে চিনবেন, আপনাদের চিনার বেশ কিছু উপায় আছে। ফার্স্ট কথাটাই বলছি, যদি বাক্যে নাউনের মতো থাকে তাহলে সেটা জিরান্ড। আর আমরা কি করব বলেন তো, ওই ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করে, আমরা একটু আগে প্রশ্ন করা যেহেতু শিখে আসছি, কি দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা আমার জন্য জিরান্ড। আর কেমন দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই তাহলে সেটা আমার জন্য কি হবে বলেন তো, পার্টিসিপল হবে। ফার্স্ট কথা নাউনের মতো হলে আমি যদি বুঝি এটা নাউন, ওকে ফাইন, ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করতেছে, জিরান্ড আমি ওইটা বুঝতেছি না, তখন কি করব, কি দ্বারা প্রশ্ন করব, করে যদি অ্যান্সার পাই তাহলে সেটা আমার জন্য জিরান্ড। আবার কি বলেন তো, এই জিনিসটা যদি স্থির হয়, আমরা বুঝতেছি যে এটা স্থির বুঝাচ্ছে, স্থির বুঝালেও সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, জিরান্ড হয়ে যাবে। আর যদি দেখি যে চলমান হচ্ছে
অথবা আমার কি হচ্ছে বলেন তো অ্যাডজেক্টিভের মতো হচ্ছে, অথবা কেমন দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো, সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। এখন আমরা একটা উদাহরণ দেখবো, দেখেন ভার্ব প্লাস আইএনজি দিয়ে শব্দ, দেখেন 1 নাম্বার এবং হচ্ছে আমাদের জন্য কি বলেন তো 2 নাম্বার। 1 নাম্বারে বলছে সুইমিং ইজ কি বলেন তো ফান, অথবা বলছে সুইমিং ইজ এ গুড হ্যাবিট। সুইমিং ইজ এ কি বলেন তো গুড হ্যাবিট, আপনাকে বলছে সুইমিং ইজ এ গুড হ্যাবিট, তাই না? তাহলে দেখেন আপনি এখন প্রশ্ন করেন হচ্ছে কোনটা আমার, এটাতেও সুইমিং এটাতেও কি বলেন তো সুইমিং, দুইটাতেই কিন্তু কি বুঝাইছে বলেন তো সুইমিংটাই আছে ভার্ব প্লাস আইন, এখন কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল। ফার্স্ট কাজ হচ্ছে আমার, আমি দেখবো যে এটা নাউন কিনা অথবা কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাই কিনা। তাহলে দেখেন সুইমিং ইজ এ গুড হ্যাবিট, পরীক্ষায় যেটা আসছে, বা সুইমিং ইজ কি বলেন তো ফান, সাঁতার কাটা মজাদায়ক। তাহলে কি মজার, আপনি এখানে দেখেন যে কি মজাদায়ক বলেন তো, কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে পাচ্ছেন কি বলেন তো, কি পাচ্ছেন সুইমিংটাকে পাচ্ছেন, তাহলে কি মজার, সুইমিং মজার। অথবা পরীক্ষা আসছে সুইমিং ইজ এ গুড হ্যাবিট, তাই না? সুইমিং ইজ এ গুড হ্যাবিট, এটা আপনার পরীক্ষা আসছে, সুইমিং এর নিচে দাগ। তাহলে দেখেন আপনি এখন প্রশ্ন করবেন, দেখতেছেন ভার্ব প্লাস আইএনজি, তার মানে হয় এটা আমার জেরান্ড হবে, না হলে কি হবে বলেন তো পার্টিসিপল হবে। এটা এখন আমাকে নির্ণয় করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে, আমরা সাধারণত জানি যে শব্দের শুরুতে নাউনটা বসতে পারে, অ্যাডজেক্টিভ কিন্তু শব্দের শুরুতে সচরাচর বসে না, সেই হিসাবে আমরা এটাকে নাউন হিসাবে পাচ্ছি, ধরে নিচ্ছি। অথবা আমি মনে করবো যে কি দ্বারা প্রশ্ন করব, যে কি গুড হ্যাবিট, আপনি প্রশ্ন করেন এটার পরিবর্তে এখানে লিখবেন যে কি গুড হ্যাবিট, তাহলে উত্তরে অ্যান্সার পাচ্ছেন, দেখেন যে সুইমিং হচ্ছে একটা গুড হ্যাবিট। তাহলে কি দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো জিরান বলবো। আর দেখেন সুইমিং ইজ এ গুড হ্যাবিট, এটা কোনো চলমান প্রক্রিয়া না, এটা একটা ধরেন সত্য কথা বুঝাচ্ছে, এটা একটা স্থির ঘটনাকে বুঝাচ্ছে। তাহলে এটাকে আপনি কি বলতেছেন, স্থির দেখতেছেন, জিরান বলতেছেন। তারপরে দেখলেন যে আপনি কি বলেন তো, যে এ আই স এ বয় সুইমিং ইন দ্য রিভার, তাই না? সুইমিং ইন দ্য রিভার, আমি দেখলাম যে একটা বয় কি করতেছিল, সাঁতার কাটতেছিল, তাই না? সুইমিং বয়। তাহলে এবার আপনি প্রশ্ন করেন, দেখেন যে এবার কি দ্বারা প্রশ্ন করে বয়টা বানান ভুল লিখছে, আই সো এ বয়, বা আই সো এ বয় সুইমিং ইন দ্য রিভার, তাই না? আই সো এ বয় সুইমিং ইন দ্য রিভার। এবার দেখেন সাঁতার কাটা আপনি দেখতেছেন, সে কি করতেছে, সাঁতার কাটতেছে, এটা একটা কি ঘটনা বুঝাচ্ছে বলেন তো, চলমান ঘটনা বুঝাচ্ছে। তারপরে দেখেন বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই না? আই স এ বয় সুইমিং ইন দ্য রিভার, আই স এ সুইমিং বয় ইন দ্য রিভার, যেটাই যেভাবে দেখ না কেন, তাহলে এটা আপনার জন্য চলমান ঘটনা হচ্ছে। অথবা দেখেন যে কেমন ছেলেকে দেখলাম, এই প্রশ্নে দেখেন এ সুইমিং বয়, কেমন বয় বলেন তো, আই স এ সুইমিং বয় ইন দ্য রিভার, এটা বয় দেন পরে, আই স এ সুইমিং বয় ইন দ্য রিভার। তাহলে এই যে দেখেন আপনার নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই না? নাউন সম্পর্কে এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তার মানে এটা আপনার কিসের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আবার এটা আপনার কি মনে হচ্ছে, চলমান মনে হচ্ছে। আবার দেখেন কেমন দ্বারা প্রশ্ন করে আপনি পাবেন উত্তর, দেখেন আই সয়ে আমি কেমন বালককে দেখলাম, সুইমিং সাঁতার কাটা অবস্থায় কোনো একটা বালককে দেখলাম। তাহলে 3 ভাবে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি, জেরান্ড এবং পার্টিসিপল পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ফার্স্টে দেখবো নাউন যদি হয় তাহলে জেরান্ড হবে, তারপরে যদি দেখি যে ওই ঘটনাটা আমার স্থির দেখাচ্ছে, তাহলে সেটা নাউন হবে। অথবা ওই বাক্যকে আমরা কি দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই, তাহলে কি হবে বলেন তো, নাউন হবে। হ্যাঁ, এরপরে কিন্তু আপনি ইট দ্বারাও রিপ্লেস করতে পারবেন। আপনি আরো একটা সহজ উপায় আছে যে আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন, যদি আপনি যে কোনোটা মনে রাখতে পারেন যেটা আপনার তখন মাথায় আসে। যেমন ওই জায়গাকে আপনি ইট দ্বারা রিপ্লেস করে যদি অ্যান্সার পান, তাহলে কি হবে বলেন তো, আপনার সেই ক্ষেত্রে জিরান হবে। যেমন দেখেন সুইমিং, এখানে আপনি ইট দ্বারা রিপ্লেস করলেন, যদি করে বাক্যটা সঠিক হয়, তাহলে সেটা আমার কি হয়ে যাবে, জিরান হয়ে যাবে। ইট ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ কি বলেন তো গুড হ্যাবিট, তাহলে ইট দ্বারা রিপ্লেস করে আমি অ্যান্সার পাচ্ছি। এই কারণে এটাকে আমি কি বলতেছি বলেন তো, জিরান্ড বলতেছি। কিন্তু পার্টিসিপলে আসে দেখেন ইট দ্বারা রিপ্লেস করে অ্যান্সার হবে না। আই স এ ইট বয় ইন দ্য রিভার, তাহলে ইট দ্বারা আমার কি আসতেছে না, কোনো সঠিক উত্তর আসতেছে না। ইটের পরিবর্তে আমি যদি সঠিক উত্তর পাই, তাহলে সেটাও আমার কি হয়ে যাবে বলেন তো, জিরান্ড হয়ে যাবে। আপনি যেভাবে ইচ্ছা মনে রাখবেন। ওকে, তাহলে আমরা প্রত্যেকটাই জেনে রাখলাম, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবো। ইট দ্বারা রিপ্লেস করলে সেটা আমার কি হয়ে যাবে, জিরান্ড হবে। নাউনের কাজ করলে সেটা আমার জিরান্ড হবে, যদি ঘটনাটা স্থির হয় তাহলে সেটা আমার জিরান্ড হবে। এবং কি দ্বারা প্রশ্ন করেও যদি আমি অ্যান্সার পাই,
তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, জিরান্ড হবে। আর যদি ইট দ্বারা রিপ্লেস করলে বাক্যটা সঠিক না থাকে, তারপরে যদি ঘটনাটা আমার চলমান বুঝায় অথবা সরাসরি অ্যাডজেক্টিভ বুঝায় অথবা কি বুঝায় বলেন তো, কেমন দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। তাহলে এই ছিল আমাদের জেরান্ড এবং পার্টিসিপল। এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে আরো আর কি এইগুলা কোথায় ঘুরে ফিরে দেয়া আছে, যে আপনার হচ্ছে কি বলেন তো, আপনি কি করতে পারবেন, কেমনে কেমনে পারবেন, সমস্যা নাই। ওকে, আর একটা জিনিস একটু মাথায় রাখবেন যে সাধারণত প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেটা আমার কি হয়ে যায় বলেন তো, জিরান্ড হয়। আর এছাড়া আপনি এখানে কিন্তু ওই টেকনিকটাই ব্যবহার করতে পারবেন, যে ইট রিপ্লেস করবেন, হি ইজ ফন্ড অফ ইট, তাই না, হি ইজ ফন্ড অফ ইট, ইট দ্বারা রিপ্লেস করলে আপনি কিন্তু কি করতে পারতেছেন, সঠিক উত্তরটা পাচ্ছেন। তো সবচাইতে সহজ হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করাটাই আমি মনে করি সবচাইতে সহজ। ওই উপরের কথাগুলাই নিচে আর একটু বর্ণনা করে দিয়ে আসে, এর বাইরে আর কিছু না। ওকে, পার্টিসিপলে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপলে আপনারা কি পাবেন বলেন তো, প্রেজেন্ট পার্টিসিপলে পাবেন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আর যদি পারফেক্ট পার্টিসিপল বলে তাহলে আপনার কি আসবে, হ্যাভিং আসবে, এবং সাথে কি হবে, ভার্বের ভি3টা বসবে, তাই না, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপলে আমার কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এবং এটা আমার মেইনলি কন্টিনিউয়াসকে বোঝাবে। আর পারফেক্ট পার্টিসিপল হবে আমার জন্য কি বলেন তো, হ্যাভিং প্লাস ভি3, এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। ওকে, এরপরে আমরা হচ্ছে ইনফিনিটিভে আসবো। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। কি বেশ কিছু শব্দে আপনারা দেখবেন পরীক্ষায় এটা কেমনে আসে, দেখেন, আপনি যদি সচরাচর কোনো বাক্যে কি দেখেন, টু দেখেন, ধরেন বাক্যটা শুরু হয়েছে, সামনে হয়তো পাস্ট টেন্স দেওয়া আছে, সামনে আপনার কি দেওয়া আছে, পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে নিয়ম হচ্ছে সামনে পাস্ট টেন্স থাকলে পরে আমার সচরাচর পাস্ট টেন্স বসে থাকে ব্যতিক্রম ছাড়া। আপনি ধরেন কিন্তু দেখবেন যে এরপরে কি আসছে, টু আসছে, তো টু এর পরে সবসময় ভার্বের কি ফর্ম বসবে, বেস ফর্মটা বসবে, এটা আপনি মাথায় রাখবেন। এবং টু প্লাস ভার্বের যে বেস ফর্ম, এই জিনিসটাকে আমাদের মেইনলি কি বলে বলেন তো, ইনফিনিটিভ বলে। এটাও আমাদের এর আগে বিসিএস এবং ব্যাংকে অনেকবার আসছে। পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যদি দুইটাই থাকে, তাহলে আপনি আগে কি বসাবেন, আপনি পার্টস অফ স্পিচটাই বসাবেন। ধরেন আপনার নাউন থাকলে নাউন এবং জিরান থাকলে আপনি নাউন বসাবেন। আর যদি আপনার পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাডজেক্টিভটাই বসাবেন। আমরা আগে কারণ হচ্ছে ওর প্রধান পরিচয় হচ্ছে ও আগে পার্টস অফ স্পিচ, তাই না, তারপর আপনি ভার্বের শ্রেণীবিন্যাসে যাবেন। এই কারণে সেই ক্ষেত্রে আপনি নাউনটাই দেবেন, সাধারণত থাকার কথা না যে নাউন এবং জিরান দুইটাই যদি থাকে আমরা নাউন ব্যবহার করব, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন ইনফিনিটিভ আসতেছে। আমি আবারও বলি, ইনফিনিটিভটা হচ্ছে কোনো একটা বাক্যের মধ্যে আমার টু থাকবে, এবং ওই বাক্য যেভাবেই হোক না কেন এরপরে আমার কি বসবে বলেন তো, ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ বলবো। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের, হি অ্যাডভাইসড মি। দেখেন আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে যে এটা আমার কি টেন্স, পাস্ট টেন্স, প্রশ্ন দেখে মনে হবে পাস্ট টেন্স, কারণ কি আছে, আমার অ্যাডভাইসড আছে। তাহলে আমি মনে করবো যেহেতু আমার শুরুতে পাস্ট টেন্স, তাহলে পরে আমার পাস্ট টেন্সই চলে আসবে, তাই না, যে কোনো উপায়ে। তাহলে সেই হিসাবে আপনি ব্যবহার করতেছেন, কিন্তু যখন আপনি টু পেয়ে যাচ্ছেন, টু এর পরে আপনার কি হচ্ছে দেখেন, টু এর পরে আপনার সাধারণত কি ব্যবহার করতেছেন, আপনি গিভ ব্যবহার করতেছেন। এবার কিন্তু আর পাস্ট টেন্স ব্যবহার করেন নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নিয়ম পরবর্তীতে আমরা পাবো যে প্রিপোজিশনের পরে আমার কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। কিন্তু টু হচ্ছে আমার জন্য ব্যতিক্রম, কারণ টু থেকে আমার কি হয় বলেন তো, বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে আমরা মাথায় রাখবো যে কোনো শব্দ বাক্যে আমরা যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আর কি, সেখানে যদি আপনার কি আসে বলেন তো, টু আসে, তাহলে দেখুন টু এর পরে আপনি সব সময় মাথায় রাখবেন যে টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। এটাই হচ্ছে আমার কথা। বিয়ার ইনফিনিটিভ আপনার না বুঝলেও হবে, বা ইনফিনিটিভ না বুঝলেও হবে, বাট আপনি মাথায় রাখবেন যে কোনো বাক্যে আমার যদি টু আসে, টু এর পরে আমার কি বসবে বলেন তো, ভার্বের বেস ফর্ম বসবে। আর এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। এটা এর আগে 46 বিসিএস এও আসছে আমাদের টু দিয়ে একটা প্রশ্ন, সেখানে কিন্তু টু এর পরে আমরা কি ব্যবহার করছি, বেস ফর্মটা ব্যবহার করছি। তাহলে এটাই আমরা মাথায় রাখবো যে টু প্লাস কি হবে বলেন তো, বেস ফর্ম। যেমন দেখেন, সি ডিসাইডেড, এই যে দেখেন পাস্ট টেন্স, বাট এরপরে কি বলেন তো, স্টাডি ব্যবহার করছি, স্টাডিড ব্যবহার করি নাই, স্টাডিড ব্যবহার করি নাই, বা স্টাডিং ব্যবহার করি নাই। এগুলো সাধারণত আমার কি আসে, বাক্য আকারে আসে।
তাহলে যেটাই হোক না কেন আমরা মাথায় রাখবো টু এর পরে আমার কি বলবো বলেন তো, ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এরপরে আমাদের যেটা আসতেছে দেখেন, যে উপরে ছেড়ে আসলাম মনে এক লাইন, এবার হচ্ছে আমার বেয়ার ইনফিনিটিভ, এই যে মশা মহাশয়। ওকে, এবার দেখেন আমার ইনফিনিটিভের পরে কি বলেন তো, কিছু কিছু ভার্ব আছে যাদের পরে আমাদের কি বসে বলেন তো, বেস ফর্ম বসে। এগুলাকে আমরা বলি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কি বলি বলেন তো, বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ সামনে আমার টু নাই, কি নাই, টু নাই, কিন্তু তারপরেও যদি ভার্ব আসে তাহলে সেই ক্ষেত্রে আমার কি বসবে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। এইটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি বলেন তো, খুবই ইম্পর্টেন্ট, দুই জায়গাতে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার ফিলিতে, আর একটা হচ্ছে রিটেনে। রিটেনে আমরা এই শব্দগুলোর পরে কি করি, চেঞ্জ আমরা করে দিই, কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা আপনাকে দেখতে হবে। দেখেন যে আমার কোন কোন জায়গাতে আমি সব সময় বাধ্য হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করতে। এটা কিন্তু আমরা পড়তেছি যে কোন কোন ক্ষেত্রে আমার কি হবে না। ফার্স্ট বলছি টু থাকলে এরপরে সবসময় আমার বেস ফর্ম বসবে। এখন টু ছাড়া আরো কিছু জিনিস আছে যার পরে ভার্বের আমাদের কি বসবে বলেন তো, বেস ফর্ম বসবে। তো আমরা সেইগুলো একটু দেখবো। নিচের দিক দেখেন, ফার্স্ট হচ্ছে আমার মোডাল ভার্ব। আমাদের যে মোডাল ভার্বগুলো আছে, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, যেভাবেই থাকুক না কেন, তারপরে আমরা কি করব বলেন তো, সবসময় ভার্বের বেস ফর্ম বসবো। মোডাল ভার্বের পরে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যেমন দেখেন আই উইল কি বলেন তো, গো, যে উইলটা ব্যবহার করছি, এরপরে কি করছি, গো এর যে বেস ফর্ম সেটা আমরা ব্যবহার করতেছি। শি ক্যান কি বলেন তো, প্লে। এখানে যদি বলতো শি কুড, শি কুড বললেও আমরা কি করতাম বলেন তো, শি কুড বললেও আমরা প্লেই ব্যবহার করতাম, শি কুড বললেও আমরা প্লে ব্যবহার করতাম। তাহলে এটাই বলছি যে মোডাল ভার্বের পরে সবসময় আমাদের ভার্বের কি বসবে, বেস ফর্ম বসবে। এরপরে কিছু কথা আছে, যেমন দেখেন মেক, লেট, মেক, লেট, সি, হেয়ার, ফিল। মেকের পরে আমার হইতে পারে, মেকের পর মেড দিল আর কি, মেক, মেড, লেট, সি, হেয়ার, ফিলের পরে সবসময় আমার কি বসবে বলেন তো, ভার্বের বেস ফর্ম বসে। এই দুইটা নিয়ম খুবই ইম্পর্টেন্ট। আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় ব্যাংকে দিয়ে থাকে যে নিচের কোন বাক্যটা সঠিক, আমাদের পরীক্ষায় দেয় নিচের কোন বাক্যটা সঠিক, তাই না? তো এইটা হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা ফার্স্ট মাথায় রাখছি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এক নাম্বার। দুই নাম্বারে প্রশ্ন হচ্ছে যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবং তিন নাম্বারে দেখছি দেখেন যে মেক, লেট, সি, হেয়ার বা ফিল যেটাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে আমাদের কি বলবে বলেন তো, সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। যেমন দেখেন আই উইল লেট ইউ কি বলেন তো, গো। এই যে উইল দেখে আমি কিন্তু এখানে কি করতেছি না, এই যে গুই ব্যবহার করতেছি। হি মেড মি কি বলেন তো, এই যে পাস্ট টেন্স মেড আছে, কিন্তু এরপরে আমি কি ব্যবহার করতেছি, ক্রাই ব্যবহার করতেছি। ক্রাইড ব্যবহার করতেছি না, কি করতেছি না বলেন তো, ক্রাইড ব্যবহার করতেছি না। তাহলে এই ছিল আমাদের হচ্ছে ইনফিনিটিভ ভার্বের কথা। এই তিনটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার কিনা, যে আমরা যদি কোনো বাক্যের মধ্যে সচরাচর টু দেখি, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যে কোনো মোডাল ভার্ব দেখলে এরপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর যদি মেক, লেট, মেড, সি, হেয়ার, ফিল যেটাই দেখি না কেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন তো, ভার্বের বেস ফর্ম বসবো। সি এর এখানে কিন্তু পাস্ট ফর্ম হইতে পারে, সো, সো হইতে পারে, তাই না? মেক, মেড, সি, সো ইত্যাদি যেটাই থাকুক না কেন, এরপরে কিন্তু সবসময় আমরা কি ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। যেমন দেখেন আই স হিম, এই যে পাস্ট টেন্স, বাট তারপরেও কি ইন্টারই ব্যবহার করতেছি, ইন্টার্ড ব্যবহার করতেছি না। আমি আশা করি এই তিনটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার। এবং কোনো বিপদ না হলে যে কোনো একটা পরীক্ষায় আপনি আপনার লাইফে এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবেন যে কোথায় কোথায় ভার্বের সব সময় আপনার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আপনার ভাগ্য খারাপ না হলে যে কোনো জায়গাতেই পাবেন। একটু কষ্ট করে আপনারা জানাবেন যে এই জায়গাতে আপনাদের কাছে ক্লিয়ার কিনা। ভাই মেডের পরেও ভি ওয়ানই হবে, কারণ হচ্ছে এইগুলো আপনার বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলার পরে সবসময় এরা কি ব্যবহার করে, ভার্বের বেস ফর্মকেই গ্রহণ করে। এটাকে আপনি দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে মোডাল ভার্ব যে কোনোটা, অথবা আপনি মেক, মেড, লেট, সি, সো, হার্ব, ফিল যেটাই থাকুক না কেন, এরপরে সবসময় যে ভার্বটা আসবে সেই ভার্বটা সবসময় আমার কি হবে বলেন তো, বেস ফর্ম হবে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বে। কিসে যাব বলেন তো, লিঙ্কিং ভার্ব।
লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্ব কি করে সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে বসে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা কি বলি বলেন তো লিঙ্কিং ভার্ব বলি। অর্থাৎ ফার্স্টে আমার কি থাকবে বলেন তো সাবজেক্ট থাকবে, এরপরে থাকবে হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, আর এরপরে কি থাকবে বলেন তো কমপ্লিমেন্ট। এখন বলতে পারেন যে ভাই কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে এই যে সাবজেক্টটা আমি ব্যবহার করছি এইটা সম্পর্কে আমাকে কি করবে, তার কোনো ধরেন দোষ গুণ বা অবস্থা বা পরিমাণ বুঝাবে, তাকে আমরা কি বলে থাকি বলেন তো কমপ্লিমেন্ট বলে থাকি। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা বস্তু যেটা কি করে ওই সাবজেক্ট সম্পর্কে অন্য কারো সম্পর্কে না, কিন্তু ওই বাক্যে ব্যবহৃত সাবজেক্ট সম্পর্কে আপনার কি করবে তার দোষ গুণ অবস্থা বুঝাবে, তাই না, সাধারণত অ্যাডজেক্টিভের মতো বুঝাবে, তাকে আমরা কি বলবো কমপ্লিমেন্ট বলবো। আর যেই ভার্বটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে বসে থাকে তাদেরকে আমরা কি বলি লিঙ্কিং ভার্ব বলি। যেমন দেখেন হি বিকেম এ ডক্টর, তাই না, হি বিকেম এ ডক্টর, এই প্রশ্নে দেখেন আমার সাবজেক্ট হচ্ছে হি, সে কি বলেন তো ডাক্তার, এই যে তার আর একটা কি বুঝাইছে দোষ গুণ বা অবস্থা বা তার পজিশনটা বুঝাইছে, তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট, এই ডক্টর হচ্ছে আমার জন্য কি বলেন তো কমপ্লিমেন্ট। আমরা বলি না যে কমপ্লিমেন্ট গুড কমপ্লিমেন্ট দিছে, যে তার একটা ভালো কি দিছে উপমা দিছে বা তার একটা ভালো বৈশিষ্ট্য প্রকাশ করছে, এটাকে আমরা কি বলি কমপ্লিমেন্ট বলি। তাহলে এই যে যেই বাক্যে আমরা দেখবো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট আছে এবং এর মাঝখানে যে ভদ্রলোক ভার্ব আছে তাকে আমরা কি বলবো বলেন তো, তাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ব বলবো। কমপ্লিমেন্ট হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে তার কোনো দোষ গুণ অবস্থা বা পরিচয় বা ইত্যাদি তথ্য দিলে তাকে আমরা কি বলে থাকি বলেন তো কমপ্লিমেন্ট বলে থাকি। কমপ্লিমেন্টটা আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তারপরের প্রশ্নে বলছে দেখেন যে হানি টেস্ট সুইট, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সাধারণত ইংরেজি বাক্যে শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। এই মধুটা কেমন বলেন তো মিষ্টি, তাহলে মিষ্টিটা কি মধু, তাহলে মধুরই কি বুঝাচ্ছে তার আর একটু গুণ বুঝাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার জন্য এই বাক্যে কি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এই বাক্যে আমার জন্য কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা আমরা পাচ্ছি এই ভার্ব হচ্ছে আমার জন্য কি বলেন তো লিঙ্কিং ভার্ব। এবার একটু আপনারা বলেন যে কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করে জানাবেন। একটু ঝটফট আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার কিনা। আমি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে আমি আপনাদের হচ্ছে কি করছি বলেন তো স্ট্রাকচারগুলা নিচে দিছি, কোনগুলা কোনগুলা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, সাধারণত কোনগুলো আমার লিঙ্কিং ভার্ব সেই লিস্টটাও আপনাদের দেয়া হয়েছে। তো দেখেন আপনার কি আছে বি ভার্ব গুলা, তারপরে হচ্ছে বি ভার্ব যুক্ত অ্যামিজ আর ওয়াজ আর বিকেম রিবেন স্টে সিম অ্যাপেয়ার লুক ফিল টেস্ট স্মেল সাউন্ড গেট গ্রো টার্ন, এইগুলাই হচ্ছে আমার জন্য কি বলেন তো লিঙ্কিং ভার্ব। পরীক্ষায় আসলে এগুলো আমার সচরাচর আসতে পারে যে নিচের কোনটা লিঙ্কিং ভার্ব এটা আমরা দেখে বুঝতে পারবো। তো এই যেমন লুক ফিল টেস্ট স্মেল সাউন্ড ইত্যাদি হচ্ছে আমার জন্য কি বলেন তো লিঙ্কিং ভার্ব। ওকে, এরপরে ভার্ব থেকে আর কয়েকটা জিনিস আসে যেগুলো আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে, যে আপনার ক্যান নট বাট বা ক্যান নট হেল্প যদি থাকে কোনো একটা শব্দের মধ্যে, আপনি যদি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দেখেন তাহলে এরপরে সবসময় কি বসবে ভার্বের আইএনজি বসবে। আমরা জাস্ট দেখতেছি কোথায় কোথায় ভার্বের আইএনজি বসে, আমাদের ফিল ইন দ্য গ্যাপ গ্যাপ আকারে থাকে। আই ক্যান নট হেল্প দিয়ে রাখলো, পরে এখন কি বসবে এখানে, এখন ধরেন এটা আপনার অপশন এবিসিডি আকারে দিয়ে আছে, তাহলে ক্যান নট হেল্প বা ক্যান নট বাট তাহলে ভার্বের পরে আইএনজি বসে। অর্থের পরে কি বসে বলেন তো ভার্বের শেষে আইএনজি বসে। মাইন্ডের পরে আমার কি বসবে ভার্বের সাথে আইএনজি বসবে। প্রিফারের পরে কি বসে বলেন তো ভার্বের সাথে আইএনজি বসে, কি বসে আইএনজি বসে। তারপরে দেখেন ফ্যান্সি অ্যাভয়েড এনজয় বা ফিনিশ যদি থাকে, ফ্যান্সি অ্যাভয়েড এনজয় বা ফিনিশ যদি থাকে তাহলে এরপরে আমার কি বসে বলেন তো ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এই কয়টা আমরা একটু পড়ে রাখবো যে কিছু কিছু ক্ষেত্রে ভার্বের পরে আইএনজি বসে, ক্যান নট হেল্প, পোস্ট, মাইন্ড, প্রিফার এবং ফ্যান্সি অ্যাভয়েড এনজয় বা ফিনিশ যদি থাকে এরপরে আমরা সবসময় কি ব্যবহার করব বলেন তো ভার্বের সাথে আইএনজিটা ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব।
ওকে, এরপরে হচ্ছে দেখেন পজেসিভ ভার্ব, তাই না? পজেসিভ ভার্ব হচ্ছে যখন কোনো কাজ নিজে কেউ না করে অন্যকে দিয়ে করায় তখন তাকে কি বলে বলেন তো? পজিটিভ ভার্ব বলে। ওই যে আমরা বাংলায় যেটা পড়ে আসছিলাম যে প্রযোজক ক্রিয়া, তাই না? যে আপনার কি করে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে কি করতেছে বলেন তো? চাঁদ দেখে। এই যে চাঁদ দেখার কাজটা কিন্তু শিশু করতেছে। একটা কাজ যখন অন্য, এই যে শিক্ষক ছাত্রকে কি করতেছেন বলেন তো? বেতাচ্ছেন বা পড়াচ্ছেন, এরকম একটা যে নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে করায়, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যায় বলেন তো? আপনার হচ্ছে প্রযোজক ক্রিয়া হয়ে যায়। যেমন শিক্ষক ছাত্রকে কি করতেছেন? লেখাচ্ছেন। আপনি এটা বুঝেন তাহলে প্রযোজক ক্রিয়া বুঝবেন। দেখেন যে আপনার শিক্ষক ছাত্রকে কি করতেছে? লেখাচ্ছেন। তো দেখেন এখানে লেখার কাজটা কে করতেছে? শিক্ষক করতেছে না। যখন সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, শিক্ষক কাকে দিয়ে করাচ্ছে? ছাত্রকে দিয়ে করাচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে আমরা বলবো হচ্ছে পজেসিভ ভার্ব। এটাকে আমরা কি বলবো? পজেসিভ ভার্ব বলবো। ওকে, এটাকে আমরা কি বলবো? পজেসিভ ভার্ব বলবো। এটার উদাহরণ দিয়ে আছে আমাদের এখানে, অন্য কোনো কিছুই না। ওকে, তারপরে দেখেন আমাদের কিছু জিনিস আছে। উপরে কি মেঘ ছেড়ে আসছে? ওকে, এবার কিছু জিনিস আছে আমাদের। দেখেন যে সাবজেক্টের পরে আমরা যদি উক্ত শব্দগুলা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বসে? দেখেন সাবজেক্টের পরে ফার্স্ট হচ্ছে আমাদের মেক, লেট বা হেল্প, যেটাই থাকুক না কেন, মেক, লেট বা হেল্প। আর একটা কি বলেন তো? ওকে, আমি সবগুলো একসাথে লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন কোন একটা সাবজেক্ট পাইছেন, এরপরে আপনি কি পাইছেন বলেন তো? মেক বা মেড, তারপর হচ্ছে কি বলেন তো? লেট। এগুলো উপরে বলে আসছি। হ্যাভ, হ্যাভ ভার্ব যে কোনোটা আর কি, হ্যাভ, হ্যাজ বা হ্যাড, হ্যাভ, হ্যাজ বা হ্যাড যদি থাকে, তারপরে কি বলেন তো? প্লাস হচ্ছে কোনো যদি ব্যক্তি বুঝাই, এরপরে যদি আমার কোনো ব্যক্তি বুঝাই তাহলে কি বসে বলেন তো? ভার্বের বেস ফর্ম বসে। এগুলো আমি উপরেও বলে আসছি। ভার্বের কি বসে বলেন তো? বেস ফর্ম বসে। তাহলে আপনারা এইভাবে একটু লিখে রাখবেন যে সাবজেক্ট প্লাস মেক, মেড, লেট, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি যেটাই থাকুক না কেন, উপরেও বলে আসছি। ওই কথাগুলো আবার নিচে আর একটু কি করা আছে বলুন তো? আমাদের উদাহরণ হিসাবে দেওয়া আছে। যে থাকলে তাকে আমরা কি বলবো? আর সেই ক্ষেত্রে সবার শেষে আমাদের কি বসবে? বেস ফর্মটা বসবে। কি বসবে বলেন তো? বেস ফর্ম বসবে। তো মেইনলি সাবজেক্ট ভার্ব থেকে এইগুলাই আমাদের প্রয়োজন। নিচে আর কিছু উদাহরণ আমি দিয়ে রাখছি, এগুলো আপনারা একটু পড়লেই পারবেন, সমস্যা নাই। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের মেইনলি ভার্বের পড়া। ভার্ব থেকে ভার্ব, কোন ধরনের ভার্ব এটা আসতে পারে আপনার। তারপরে হচ্ছে যে এই যে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে যে আপনার হচ্ছে ভার্বের পরে কোন ফর্ম ব্যবহার করতেছে, এটা আমাদের আসতে পারে। তারপরে পজেসিভ ভার্বও আসতে পারে, বা আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ভার্বের প্রকারভেদ থেকে বা শূন্যস্থান যে কোনোভাবে আসুক না কেন, বা জেরান্ড পার্টিসিপল আসুক, আমরা আশা করি ভার্ব থেকে অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, লেট, মেক, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হেল্প, গেট ইত্যাদি এর পরে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি বসে বলেন তো? ভার্বের বেস ফর্ম বসে। ওকে, এরপরে হচ্ছে আমাদের দেখেন অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্বটা আমাদের একবারে স্পেসিফিক কিছু জায়গা থেকে আসে। সরাসরি বলে যে কোনটা হচ্ছে আমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসলে এটাই আসে যে নিচে কোনটা অ্যাডভার্ব, তাই না? তো আমরা অ্যাডভার্বটা কিভাবে চিনবো, এটাই হচ্ছে আমাদের কথা। তো অ্যাডভার্ব থেকে আমরা জাস্ট হচ্ছে যদি মনে করি যে খুব সহজে মনে করতে চাই, তাহলেও পারবো। দেখেন যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যা ভার্বকে কি করে বলেন তো? বিশেষায়িত করে। আর অ্যাডজেক্টিভকে কি করে বলেন তো? বিশেষায়িত করে। অন্য এইগুলো আমাদের আছে দরকারই না, আমরা একবারে একটা বাক্যের মধ্যে পড়বো। দেখেন ফার্স্ট হচ্ছে আমার কিভাবে, কখন, কোথায়, কতটুকু, কতবার, তারপর হচ্ছে ক্রম, এগুলো দ্বারা যদি কারণ এবং ইফেক্ট, তাই না, বুঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে অ্যাডভার্বটা আমাদের কখন কখন হয় সেটা আমরা একটু দেখবো। দেখেন যে আমার কোনো প্রশ্নে যদি বুঝাই, ওকে দেখেন সাধারণত ভার্ব থেকে আমার কি আসতেছে? অ্যাডভার্ব আসতেছে। কোনো একটা ভার্বকে আমরা যদি কখন, কোথায়, কিসে, কিভাবে, কতবার, বা আপনার ধরেন এই প্রশ্নগুলা করে যদি উত্তর পাই, এছাড়া যদি কোনো কারণ, তাই না, কারণ এবং হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল, এই জিনিসগুলা যদি বুঝাই, তাহলে সেইগুলাকে আমরা কি বলবো বলেন তো?
অ্যাডভার্ব বলবো, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। পরীক্ষায় আমার ব্যাংকে যদি প্রশ্ন আসে, মেইনলি আসে যে এইটা আপনার একটা বাক্যের মধ্যে দিয়ে মাঝখানে দাগ দিয়ে বলছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তো এটা মনে রাখার, হ্যাঁ চলে যান ভাই, ইনপুটস পরীক্ষা থাকলে সমস্যা নেই, বাকিগুলো কভার হবে। ভার্বের জন্য, অ্যাডভার্বের জন্য আমাদের জাস্ট এই জিনিসটা বুঝলেই হবে যে ভার্বকে কখন, কোথায়, কিসে, কিভাবে, কতবার, এছাড়া কারণ কি বা ফলাফল, এই জিনিসগুলো যদি অ্যান্সার পাই ভার্বকে প্রশ্ন করে, ভার্বকে কি করে বলেন তো, প্রশ্ন করে যদি পাই, তাহলে সেইগুলো আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, সেইগুলো আমার জন্য অ্যাডভার্ব হয়ে যাবে। আপনারা এই অংশটার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনার জন্য প্রয়োজন। যে আপনি যদি জাস্ট এইটা বোঝেন, আমার কথা হচ্ছে যে দেখেন আপনার যেই জায়গাতে অনেক বেশি পড়ার আসে, যেমন আপনি ধরেন ভোকাবুলারি, যেমন আপনার ধরেন স্পেলিং, যেমন আপনার ধরেন প্রিপোজিশন, যেমন ধরেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো পড়তে গেলে আপনি পাগল হয়ে যাবেন, এত বেশি আসে। তাহলে যেখানে আমার পড়ার পরিমাণটা বেশি সেটা আমি বেশি পড়বো, আর যেখানে আমার যতটুকু জাস্ট প্রয়োজন আমার পরীক্ষার জন্য, আমি সেখান থেকে স্কিপ করে যতটুকু না পড়লেই না সেটা পড়বো। তো ভার্ব থেকে আমার, অ্যাডভার্ব থেকে যদি আমার প্রশ্ন আসে, তাহলে প্রশ্ন আসবে যে এটা আমার নিচের কোনটা, সাধারণত অ্যাডভার্ব এই ধরনের আসবে। বা একটা সেন্টেন্স দিয়ে আপনার সেই সেন্টেন্সের নিচে কি করছে, দাগ দিছে, দিয়ে বলছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, ভার্ব না অ্যাডভার্ব নাকি নাউন নাকি প্রোনাউন, এইভাবে আর কি। তাহলে আমরা সহজ কথায় মনে রাখবো, ভার্বকে কখন, কোথায়, কিসে, কিভাবে, কতবার, কারণ বা ফলাফল দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো? অ্যাডভার্ব বলবো। বা WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই, অথবা ক যুক্ত কোনো ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাই, যেমন দেখেন কখন, কোথায়, কিভাবে, কিসে, কতবার, কারণ, এই যে ফলাফল বোঝাচ্ছে, এইগুলাকে আমরা কি বলবো বলেন তো? অ্যাডভার্ব বলবো। এগুলাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এই স্ক্রিনশটটা আপনারা নিছেন এবং এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা যে অ্যাডভার্ব হইতে গেলে ভার্বের সাথে কানেক্টেড এবং প্রশ্ন করে আমরা অ্যান্সার পাবো, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো? সচরাচর অ্যাডভার্ব বলবো। একজন বলছে ওর্থ ভার্ব কিনা, ওর্থ হচ্ছে মডার্ন ইংলিশে কোনো কিনা বলেন তো? ভার্ব না। আর এটা হচ্ছে আপনার কি হইতে পারে, এটা আপনার নাম, মানে বিভিন্ন সেন্টেন্সে এটা অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এটা প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা এবার একটু ভার্বের জাস্ট উদাহরণগুলো দেখে আসবো যে আমার ভার্বটা কিভাবে হচ্ছে। দেখেন, আমরা যদি উপরেরটা বুঝি, সরি অ্যাডভার্বটা, আমরা তাহলে বুঝতে পারবো। দেখেন, ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বের যে প্রকারভেদ সেখান থেকে আমরা দেখবো। দেখেন যে ম্যানার, তাই না, যে কিভাবে। এবার দেখেন যে কিভাবে হয়েছে দ্বারা বুঝাইলে বা হাউ দ্বারা প্রশ্ন করলে, হি ওয়ার্কস, অর্থাৎ এটা আমার সহজ কথা হচ্ছে আপনি ভার্ব থেকেই এটা পেয়ে যাবেন। দেখেন, হি ওয়ার্কস স্লোলি, সে হাঁটে। এবার প্রশ্ন করেন, দেখেন যে কি, কারা, কিভাবে দ্বারা। দেখেন সে হাঁটে, সে কিভাবে হাঁটে, সে কি করে বলেন তো? ভার্বকে আমরা জাস্ট প্রশ্ন করব কিভাবে হাঁটে। দেখেন এবার উত্তরটা কি আসে বলেন তো? ধীর গতিতে হাঁটে। কিভাবে আসে? স্লোলি। তাহলে এই যে এইটা আমার জন্য কি বলেন তো? এইটা আমার জন্য হচ্ছে অ্যাডভার্ব। এটা আমার জন্য কি বলেন তো? অ্যাডভার্ব। হি স্পোক পোলাইটলি, সে ভদ্রভাবে কথা বলে। সে কিভাবে কথা বলে, আমি প্রত্যেকটারই আলাদা আলাদা অ্যান্সার দিছি। হি রানস কুইকলি, সে দৌড়ায়। সে কিভাবে দৌড়ায়? কুইকলি, দ্রুত গতিতে। তাহলে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ভার্বের পরে বসতেছে, এবং ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কাকে, কযুক্ত ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, এটাকে আমরা কি বলতেছি বলেন তো? অ্যাডভার্ব বলতেছি। ওকে, তারপরের প্রশ্ন দেখেন, আমরা কিভাবে অ্যাডভার্ব চিনবো? অ্যাডভার্ব অফ টাইম, আই উইল গো টুমরো, যে কোনো সময় রিলেটেড জিনিস দেখলে সেটা আমার কি হয়ে যাবে বলেন তো? যে কোনো সময় রিলেটেড জিনিস হলেই সেটা আমার জন্য, টাইম রিলেটেড হলে সেটা আমার জন্য অ্যাডভার্ব হবে। আমি যাব, তাই না, আমি যাব, কখন যাব। এবার দেখেন আমি কখন দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, কি দ্বারা? কখন দ্বারা। আমি যাব, কখন যাব? আগামীকাল যাব। হি কেম ইয়েস্টারডে, সে কখন এসেছিল? গতকাল আসছিল। হি ইজ হিয়ার নাও, সে এখন কোথায়? এখানে। এই যে কখন দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি বা যে কোনো আমার সময় বুঝাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি বলেন তো? অ্যাডভার্ব বলতেছি। এরপরে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান বুঝাবে, কোথায় বুঝাবে। হি ওয়েন্ট আউটসাইড, সে কোথায় গিয়েছে। এই প্রত্যেকটা আমি আপনাদের ফার্স্টে যে কথাগুলো বলছি সেগুলাই, যে আপনি জাস্ট ভার্বকে প্রশ্ন করবেন,
ভার্বকে প্রশ্ন করে অ্যান্সার পাই দেয়, সেটা আপনার জন্য কি বলেন তো অ্যাডভার্ব। সেটা আপনার জন্য কি বলেন তো সেটাই হচ্ছে আমার জন্য অ্যাডভার্ব। ওকে, এরপরে আমি আরেকটু যদি নিচে আসি, দেখেন যে কতবার আমি বলছি হি হ্যাভ অফেন, সি নেভার লাই, সে কখনোই কথা বলে না। এই যে কখনো দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছে, ইউজুয়ালি কামস, আর সে সচরাচর কি করে বলেন তো লেট করে। কতবার বা কখন লেট করে, এই যে আমার প্রশ্নগুলো বুঝাচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। তারপরে দেখেন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইত্যাদি যদি বুঝাই বা ক্রম বুঝাচ্ছে, তাহলে আমরা সেটাকে কি বলতেছি বলেন তো অ্যাডভার্ব বলতেছি। তারপরে কোনো একটা কাজের কি বোঝায়, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট যদি বুঝায়, যে কাজটা কেন হলো বা ফলাফল কি হলো, এটা যদি বুঝায়, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো অ্যাডভার্ব হয়ে যাবে। যে কাজটা কেন হয়েছে এবং ফলাফল কি, এটা যদি বুঝায়, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে বলেন তো অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার অ্যাডভার্বের আর কি মেইনলি কথাবার্তা। সহজ কথাতে আমরা বুঝে যাব যে কোনটা আমার জন্য কি বলেন তো অ্যাডভার্ব, কোনটা আমার জন্য কি বলেন তো অ্যাডভার্ব। ওকে, একটা জিনিস আরেকটু আমাকে মাথায় রাখতে হবে, যে নাউন প্লাস এল ওয়াই যদি হয়, এল ওয়াই থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। কোনো শব্দের শেষে আমরা যদি দেখি, দেখেন যে আপনার নাউন প্লাস এল ওয়াই, এটা আবার পরীক্ষা মনে একবার আসছে, যে নাউন প্লাস এল ওয়াই সমান হচ্ছে আমার জন্য কি বলেন তো অ্যাডজেক্টিভ। কারণ কোনো অ্যাডজেক্টিভের সাথে আমার যদি এল ওয়াই যুক্ত হয়, তাহলে সেটা আমার জন্য আবার কি হয়ে যাবে বলেন তো অ্যাডভার্ব হয়ে যাবে। সেটা আমার জন্য অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখেন, হি ইজ এ কি বয় বলেন তো, হি ইজ এ কুইক বয়, এই কুইকটা কিন্তু হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কারণ এইটা নাউনকে মডিফাই করতেছে। যে বয়টা কেমন কি বলেন তো, বয়টা হচ্ছে কেমন আমার জন্য অ্যাডজেক্টিভ। এখন এইটাকে আমি কি করি, অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করি, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা আমার কি হয়ে যাবে বলেন তো অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন কুইক থেকে কি হয়ে গেছে, কুইকলি হয়ে গেছে, স্লো থেকে স্লোলি হয়ে গেছে। তো আর একটা কথা আমি আপনাদের বলি, দেখেন যদি আপনি যে কোনো একটা বাক্য দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কি পার্টস অফ স্পিচ থাকতে পারে। ধরেন আপনার নাউন থাকতে পারে, তারপরে ধরেন আপনার ভার্ব থাকতে পারে, তারপর ধরেন আপনার অ্যাডভার্ব থাকতে পারে, তারপর আপনার কি হইতে পারে বলেন তো অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো সাধারণত বাক্যের শেষে থাকে হচ্ছে নাউন, নাউনের সাথে সম্পর্ক হচ্ছে কার বলেন তো অ্যাডজেক্টিভের। তাহলে নাউনের সামনে আপনার কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। তারপর কি থাকবে বলেন তো ভার্ব এবং অ্যাডভার্ব থাকবে। তারপরে কি থাকবে, ভার্ব এবং অ্যাডভার্ব থাকবে। তারপরে দেখবেন যে আপনার কি থাকবে অ্যাডভার্ব, তারপরে কি থাকবে বলেন তো ভার্ব, এভাবে থাকবে। তো এই হচ্ছে আমাদের মেইনলি অ্যাডজেক্টিভের কথাবার্তা। তো এই শীটটা আমি আপনাদের দিয়ে দিব। একই ক্লাস 2-3 বার করার যে স্পিড অপশান আছে কিনা, আবু উমামা আপনি ভালো কথা বলছেন, যে পরবর্তীতে দেখার অপশান থাকে কিনা। এটা থাকবে, আমি যখন আপনাকে এই ক্লাসটা ডাউনলোড দিয়ে দিব তখন আপনি পাবেন। আমি আপনাদের এই মাসের 20 তারিখে কি করব বলেন তো, 20 তারিখে দেখবেন যে আগের যত ক্লাস হয়েছে 20 তারিখে সবগুলা ক্লাসেরই আমি আপনাদেরকে একটা ডাউনলোড দিয়ে দিয়ে দিব। যে আমার হচ্ছে গত 1 মাসের ক্লাস লিস্ট, এখানে হয়তো ধরেন 15টা ক্লাস হয়েছে, ওই 15টা ক্লাস থাকবে। তখন আপনি আপনার ইচ্ছা মতো সেগুলো আপনি স্পিড বাড়ায় দেখবেন। বাট লাইভ ক্লাসে আমার জানা মতে স্পিড বাড়ানো যায় না। যদি জেনে থাকেন তাহলে আপনি একটু আমাকে এটা জানাবেন হোয়াটসঅ্যাপে, যে আবু উমামা আপনি যেটা বলছেন যে সেটা কিভাবে রাখা যায়, এটা যদি আপনি জেনে থাকেন আমাকে জানাবেন, তাহলে আমি সেটা করে দেব, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের পড়াশোনা, যে অ্যাডভার্ব থেকে আমাদের মেইনলি প্রশ্ন আসে যে নিচের কোনটা আমার অ্যাডভার্ব হইতে পারে। আমি আপনাদের যে শীটটা দিব ক্লাস শেষে, সেখানে আমি বিগত 2 বছরে বিভিন্ন জবে আসা 5-6 পেজের আর কি, বেশি না, বেশ কিছু হচ্ছে এমসিকিউ অ্যাড করে দিছি এবং সেগুলোর সাথে সলভ টাইমে অ্যাড করে দিছি, সেটা আমি আপনাদের ক্লাস শেষে দিব। তো এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের পড়াশোনা। আমাদের সামনে যে এক্সামটা আছে, এই লাস্ট 3টা ক্লাসের উপরে সবাই আমরা সেই ক্লাসগুলো কি করব, করে এক্সামগুলো দিব। এবং পাশাপাশি আপনাদের বাংলা সাহিত্যটা পড়া দেওয়া আছে। আপনি জাস্ট একটা মাস কষ্ট করে, এই মাসের মধ্যে আমার ধরেন 3টা করে যদি ক্লাস নিই, তাহলে 12টা আগের ক্লাস নিলে আমার অলমোস্ট আমি এই মাসে 20টার মতো ক্লাস হয়ে যাবে। মনে করেন আপনি 20টা ক্লাস, 20টা ক্লাস প্লাস বাংলা সাহিত্য যদি কেউ শেষ করে, তাহলে তার আমি মনে করি মিনিমাম 30% পড়াশোনা শেষ। সামনের মাসে আমার টার্গেট থাকবে মিনিমাম 20টা ক্লাস নেওয়া। যদি আমি জব সারি, তাহলে আমি সামনের মাসে 20টা ক্লাস নিব। কারণ পরে দেখা যাচ্ছে যে আমার পারিবারিক কিছু ইস্যু আছে, আপনাদের বলছি, তখন হয়তো আমার আমার ওই যখন পোস্টিং দিবে সেখানে গিয়ে সেট হওয়া, এই বোর্ড টোড নিয়ে যাওয়া, নিজে গিয়ে বাসে নিয়ে, তখন দেখা যাবে যে আমার একটা গ্যাপ থেকে যাবে। তখন আমি আপনাদের পড়াতে ক্লাস নিব সামনের মাসে, সেটা আমি আগায় নেব। তো সামনের মাসে আমি যদি 20টা ক্লাস নিতে পারি, এর পাশাপাশি আমি আপনাদের বলছি যে 10টা ফোকাস দিব, তাই না, 10টা ফোকাস দিব, যেগুলো আপনারা পড়বেন রেডি আর কি। আমাদের 20টার মতো ফোকাস করতে হয় এবং পরবর্তীতে রিসেন্ট
কিছু ফোকাস করলে আপনি 20-25টা ফোকাস যদি পড়ে ফেলেন, তাহলে দেখবেন যে কোনো ফোকাসই আপনি লিখতে পারবেন যদি জিনিসটা আপনার জানা থাকে। তো আমি আপনাদের 10টা ফোকাস দিব এবং কমন ফরম্যাট দিব, এটা আপনার সামনের মাসে পড়া থাকবে। এর পাশাপাশি আমরা কি করবো বলুন তো, ইংরেজিতে যাব। ইংরেজি যে কোনো উপায় আমরা আর কি, ইংরেজি যে আমাদের মুখস্থ আইটেম আছে এই অংশে আমরা ঢুকে যাব সামনের মাসে। আমার টার্গেট থাকবে যে আপনার এটা জুন এবং জুলাই মাসে, এটা কি জুন তাই না, জুলাই এবং আগস্টের মধ্যে আমাদের ইংরেজিটা কি হয়ে যাবে সম্পূর্ণ ভোকাবুলারি সহ, যাতে আমি শেষ করতে পারি। এবং এই যে আমার 20টা ফোকাস আছে, এই 20টা ফোকাসও আমি শেষ করতে পারি। এবং আগস্ট মাসে গিয়ে যদি আমি আপনাদের আরো 15টা ক্লাসও নিতে পারি, তাহলে কিন্তু আমার দেখেন 55টা ক্লাস হয়ে যাবে আগস্ট মাসে। সেপ্টেম্বরে বাকি ক্লাস নিয়ে আমি আপনাদের শেষ করে দিব। সেপ্টেম্বরে আমার টার্গেট থাকবে হচ্ছে আপনাদের হচ্ছে প্রিলি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া। আমার এদিকে ধরেন বাংলা মুখস্থ আইটেম শেষ হচ্ছে। সেপ্টেম্বরে ওই যে বাংলা কিছু মুখস্থ আইটেম আছে, এগুলো হয়তো পরীক্ষা তখন দিব, বা বাংলা মুখস্থ আইটেম, ইংরেজি মুখস্থ আইটেম সহ আমার প্রিলি শেষ হচ্ছে। এবং আপনার কি হচ্ছে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমার হচ্ছে যে ফোকাসটা অলমোস্ট শেষ হচ্ছে, সাম্প্রতিক বাদে, সাম্প্রতিকগুলো তো পরীক্ষার আগে দিব। এবং সেপ্টেম্বরের পরে আমার টার্গেট থাকবে যে অক্টোবর মাসে বাকি যে রিটেন অংশগুলা উইথ হচ্ছে আমার রিটেন ম্যাথ, আমি অক্টোবরের মধ্যে আপনাদের কোর্স শেষ করে দেবো ইনশাল্লাহ। অক্টোবরের আগেই শেষ করতে পারবো। সেপ্টেম্বরের পরে কি, সেপ্টেম্বরের পরে আমি শেষ করতে পারবো, সমস্যা নাই ভাই। মুখস্থ পাঠটা বাংলা সাহিত্য শেষ হোক এইটাই। বাংলা সাহিত্য পিডিএফ 2বার দিছি রনিত ভাই, আপনি যদি না পান তাহলে ফেসবুক গ্রুপে ঢুকে, যে ক্লাসে ঢুকে আছেন আমার আইডিতে ক্লিক করেন ক্লাসের মধ্যে, তাহলে আমার আগের যে পোস্টগুলো আছে এগুলো আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি করতে পারবেন। হ্যাঁ, 11 নম্বর ক্লাস চলতেছে, আজকে হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। আমি প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের দিয়ে দিব 11 নম্বর। তাহলে আমার যদি ধরেন আজকে কত তারিখ, সপ্তাহে যদি আমি 3টা করে ক্লাসও নেই এই মাসে, তাহলে আমি এখনো ধরেন 2 সপ্তাহ পাচ্ছি মিনিমাম। 14, 18, 27, তাহলে 11, 8, 6, 17, পরে 2টা, 19টা ক্লাস আমার এই ক্লাসে হয়ে যাবে। এইটাই আমার টার্গেট হচ্ছে, সামনের মাসের মধ্যে আমার 40টা ক্লাস কভার করা। আর তারপরে কি বলেন তো, পরের মাসে মানে পরের মাসের মধ্যে আমার 55টা। তাহলে এখন আমার কি মাস চলতেছে বলেন তো, জুন মাস চলতেছে তাই না, জুন। তারপরে সামনে আমি ধরেন জুলাই পাচ্ছি, তারপর হচ্ছে আগস্ট পাচ্ছি। তাহলে জুনে যদি আমার মনে করেন 40টা ক্লাস, তারপর হচ্ছে 15টা পাস আগস্ট। সেপ্টেম্বরে আমার দেখেন আমার প্রিলি ক্লাস, মানে সেপ্টেম্বরের মধ্যে অলমোস্ট আমি শেষ করে ফেলবো এরকম আর কি। যদি আমি সেপ্টেম্বরে 15টা ক্লাস নিতে পারি, তাহলে দেখেন 15 আর 70টা ক্লাস আমার হয়ে যাচ্ছে। আর আপনাদের হচ্ছে রিটেনের পার্টে যদি আমি আসি, দেখেন যে আপনার হচ্ছে জুলাই প্লাস আগস্ট মিলে, জুলাই প্লাস আগস্ট মিলে আমার প্রিলির দিক থেকে আমি যদি দেখি, আমার ধরেন ইংরেজি প্লাস বাংলা হচ্ছে আমার সম্পূর্ণ কি হয়ে যাচ্ছে, মুখস্থ আইটেমগুলো আমার শেষ হচ্ছে ইংরেজি এবং বাংলা, জুলাই এবং আগস্ট। আর এর সাথে আমার কি হচ্ছে, 2 মাসে আমি কিন্তু ফোকাসটা আপনাদের শেষ করতেছি। তাহলে ফোকাসটাও শেষ হচ্ছে, রানিং ক্লাস তো চলতেইছে। তারপরে আমি যদি সেপ্টেম্বরে আসি, সেপ্টেম্বরে এসে আমার রিটেন অন্যান্য অংশ যেগুলো আছে, যেমন অ্যাজ লাইক অ্যাজ আপনার আর্গুমেন্ট বা আপনার ধরেন ব্যাংকিং রিলেটেড জিকে, এগুলো আমি আপনাদের শীট দিয়ে পড়াই ফেলবো। পাশাপাশি আমার রিটেন ম্যাথটা আমি কি করব, শেষ করব। রিটেন ম্যাথটা শেষ করব সেপ্টেম্বর। এর সাথে আমি আরো যদি মনে করি যে অক্টোবরটা ইনক্লুড করলাম, সেপ্টেম্বরের পরে 1 মাস আমার অক্টোবর কি থাকলো, রিজার্ভ থাকলো, কিছু পড়া হয়তো বাকি থাকলো, তো সেটা আমি অক্টোবরে শেষ করতে পারবো। এবং অক্টোবরে আমরা আরো বেশ কিছু পরীক্ষার মধ্যে কি হয়ে যাবে বলেন তো, আমাদের শেষ হয়ে যাবে। ভাই পড়াশোনায় তো অনেক বেশি, আপনার কাজই পড়াশোনা করা। আপনি মনে করতেছেন বাংলা সাহিত্য অনেক পড়া, বাস্তবে অনেক পড়া, কিন্তু আপনার তো 7 দিন করে সময় দিছি, 7 দিন আপনার পড়তে হবে জব পাওয়ার জন্য। আপনি ধরেন, আমি আশা করি ম্যাক্সিমামই হচ্ছে আপনারা সামনে পরীক্ষা দিবেন। তো আপনি মনে করেন যে আপনার নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হবে, নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হবে। তো আমার টার্গেট থাকবে যে 1 মাস হাতে রাখা, তার মানে কি অক্টোবর মাসের আগে আমার কোর্স শেষ করতে হবে। আর অক্টোবর মাসে আমি আপনাদেরকে ছাড়বো না, আপনাদের এক্সাম নিব, রিভাইজ দিব, বা আমার যদি কোনো বাকি থাকে, এক্সট্রা কিছু আরো থাকে, সেটাও তো আমার পড়তে হবে তাই না। তো অক্টোবরে সেটা আমি করব। তো তারপরে আপনাদের ছেড়ে দিব এরকম না, আবার নভেম্বরে যদি পরীক্ষা না হয়, ডিসেম্বর হয়, তখন আপনাদের ওইভাবে আর কি ওই প্ল্যানে আমরা তখন এগাবো, যদি আমাদের সময় থাকে তখন আমরা সেভাবে এগাবো, যে একটু এক্সাম টেক্সাম আপনাদের দিব। আর সে সময় গিয়ে আবার সাম্প্রতিক ফোকাসগুলো আপনাদের দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, এইটাই আর কি। তো সবাই ভালো থাকেন। আমি আশা করি যে ধরেন আপনার যদি আপনার আজকে 11টা ক্লাস হয়, তাহলে আমি আমি আমার একটা টার্গেট 70টা ক্লাস লাগবে, যেটা আমি আপনাদের বলছি। তো তাহলে ধরেন যে আপনার আর হচ্ছে 58টা ক্লাসের প্রয়োজন হচ্ছে। আমি যদি মাসে আপনার 3 মাসে 3 × 48টা ক্লাস নিতে পারি, এবং 1 মাসে যদি বেশি নেই, তাহলে তো আপনার 58টা ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই না। 58টা আমার জন্য কিন্তু 3 মাসে আজকে থেকে শুরু করে শেষ হয়ে যাবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আপনি দেখবেন যে আপনার অলমোস্ট শেষ হয়ে যাবে, সেপ্টেম্বরের 15।
পরে আমি আরো 15 দিন ধরে রাখলাম, বিভিন্ন কারণে হয়তো এটা ওটা হইতে পারে। তো সেপ্টেম্বরের মধ্যে যদি শেষ হয়, আমাদের হাতে থাকবে হচ্ছে অক্টোবর মাস। এটা আমরা ধুমায় কি করব বলেন তো, রিভাইজ দিব, ধুমায় রিভাইজ দিব, এক্সাম দিব, আপনাদের ছেড়ে দিব না, ধুমায় রিভাইজ দিব এবং এক্সাম দিব। আপনার হচ্ছে কি হবে বলেন তো, তারপরে আপনি নভেম্বরে পরীক্ষায় বসবেন। আর যদি সামহাও কোনো কারণে পরীক্ষা আমার পিছায়ে যায়, অফিসার জেনারেল, ক্যাশ এবং সিনিয়র অফিসার তিনটার জন্যই আমি চয়েস লিস্টটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। হ্যাঁ, নেক্সট এক্সাম এই তিনটা ক্লাসের উপরে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কয়েকবার করে আপনাদের হচ্ছে নেক্সট তিনটা ক্লাসের কি করছি বলেন তো, হচ্ছে আপনাদের শিডিউলটা দিছে। আপনারা যারা বুঝতেছেন না এক্সামের বিষয় তাদের বলি যে তিনটা করে ক্লাস হচ্ছে, এই তিনটা ক্লাসের উপরে আপনার কি হচ্ছে, উইকলি এক্সামটা হচ্ছে, তাই না, উইকলি এক্সাম হচ্ছে। ওকে, একদিন পরে এক্সাম আসে, যেমন কালকে হচ্ছে নাই, পরের দিন এক্সামটা আসে। আর এর বাইরে আপনাদের হচ্ছে ওই যে যেগুলো মুখস্থ অংশ নিজে থেকে পড়তে হবে, এগুলো আপনাদের পড়া দিচ্ছি আমি, এবং আমি সেগুলোর উপরে আপনাদের কি নিচ্ছি, এক্সাম নিচ্ছি, তাই না, এক্সাম নিচ্ছি যাতে আপনি ওইগুলো একসাথে হয়, আপনার আবার ক্লাসের জিনিসগুলো একসাথে পড়া হয়ে যায়, আপনি একটা কমপ্লিট প্রস্তুতি যাতে আপনার শেষ করতে পারেন। তো আমি আপনাদের বলবো যে অন্য কিছু না, আপনি জাস্ট এই বছরের নভেম্বর পর্যন্ত যতটুকু পড়ানো হচ্ছে, পড়া দেওয়া হচ্ছে, এই জিনিসগুলাই পড়তে থাকেন। আপনি নিশ্চিত থাকেন যে আপনি জব পান বা না পান। এখন বলি 1,000 জন এখানে ভর্তি হয়েছেন, আপনার সিনিয়র অফিসারে যে কয়টা পদ তার সাথে বেশি মানুষ এখানে যুক্ত আছেন। সবাই জব পাবে জিনিসটা এরকম না, সবাই প্রথম বছরে জব পায় এটা এরকম না। বাট আপনার যে একটা কনফ্লিক্ট প্রস্তুতি জব পাওয়ার জন্য, যে এটা একটা ফাউন্ডেশন প্রস্তুতি, সেটা কিন্তু আপনার হয়ে যাবে আমি আশা করি। ওকে, আর সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল।